পৃষ্ঠা ৭৩। ভারতীয় গল্প। পোট রাজ। পয়কার ট, বয়সন্য রয়াকার বর্গীয় জ। অনুবাদক সুনন্দন চক্রবর্তী। একটি বৃত্তের মধ্যে ছোট বৃত্তের মধ্যে লেখকের ছবি দেওয়া আছে। তার নিচে লেখা শঙ্কর রাও খারাট, ক্ষয়কার বয়সন্য রয়াকার ট। নিচে 1921 থেকে 2001। বাঁ দিকে একটি গ্রামের ছবি রয়েছে, সেখানে পুকুরে মূর্তি বিসর্জন হচ্ছে, লোকরা দাঁড়িয়ে আছে। আর এদিকে ঘরের চালার নিচে একটি মা এবং তার ছেলে বসে আছে। ছোট ছেলেটির সামনে অনেক বই রাখা আছে, তার নিচে লেখা চিনে নাও। মারাঠি লেখক শঙ্কর রাও রামচন্দ্র খারাট ছিলেন মহার হয়াকার বয়সন্য র সম্প্রদায়ের মানুষ। তিনি 1921 খ্রিস্টাব্দের 11 জুলাই মহারাষ্ট্রের আটপাদিতে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে সাংলি জেলার অন্তর্গত। শঙ্কর রাও ছিলেন শ্রীরামচন্দ্র দত্ত খারাট এবং সাবিত্রী রামচন্দ্র খারাটের জ্যেষ্ঠ সন্তান। তার স্কুল জীবন কেটেছিল আটপাদির শ্রী ভবানী হাই স্কুলে। এরপর পুনেতে যান স্নাতক স্তরের পড়াশোনার জন্য। স্নাতক স্তরে কলা বিভাগে সমগ্র মহারাষ্ট্রের মধ্যে তিনি প্রথম স্থান অধিকার করেন। তারপরই মুম্বাইতে গিয়ে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। পরিণত বয়সে শঙ্কর রাও খারাট বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। গত শতকে 40-এর দশকে খারাট B.R. আম্বেদকরের কর্মধারার সঙ্গে যুক্ত হন। আম্বেদকর তাকে বলেছিলেন ড্যাশ quotation opens, "We have doctors, engineers, lawyers and many educated people in our community, but we don't have writers, full stop. Our community's literature needs to be established all over India, full stop. You must take on this responsibility, stop unquote." এই আহ্বান লেখক হিসেবে শঙ্কর রাও খারাটের আবির্ভাবকে সুনিশ্চিত করেছিল। খারাট তাঁর লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের অভিজ্ঞতার কথা লিখেছেন। তাঁর জীবদ্দশায় খারাট 6টি উপন্যাস, 8টি ছোট গল্পের সংকলন, একটি আত্মজীবনী এবং বেশ কয়েকটি নন ফিকশন বই লিখেছিলেন। দলিত সংগ্রাম এবং দলিতদের জীবনযাত্রা তাঁর লেখার গুরুত্বপূর্ণ বিষয়। তার সবচেয়ে বিখ্যাত কাজ তারাল অন্তরাল, TARAL তারাল অন্তরাল নামের একটি আত্মজীবনীমূলক উপন্যাস। প্রকাশিত হয়েছিল 1981 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা ৭৪। মহারাষ্ট্রের দলিত জীবনকে তুলে ধরার ক্ষেত্রে এই উপন্যাস বিশিষ্ট হয়ে আছে। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল হাট ভাট্টি, HATBHATTI, গাভাচা টিনপোল গুরুজি, GAVACHA গাভাচা, TINPOL টিনপোল, GURUJI গুরুজি, ঝোপড়পট্টি, JHOPADPATTI, মসালেদার গেস্ট হাউস, MASALEDAR মসালেদার, GUEST গেস্ট, HOUSC গেস্ট হাউস একটি কথা, ইত্যাদি। উল্লেখযোগ্য গল্প সংকলনগুলির মধ্যে আছে বড়া বালুটেদার, BARA বড়া, BALUTEDAR বালুটেদার, টাডিপার, TADIPAR, সাঙ্গাভা, SANGAVA ইত্যাদি।
গল্প উপন্যাসের পাশাপাশি খারাটের ঐতিহাসিক রচনা মহারাষ্ট্র তিল, মহারাষ্ট্র ইতিহাস, মহারাষ্ট্রে মাহাদের ইতিহাস বিশেষভাবে উল্লেখযোগ্য। শঙ্কর রাওয়ের সাহিত্য কেবল গল্পই বর্ণনা করেনি, বরং দেশের সাহিত্যক্ষেত্রে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর ইতিহাসকে জাগিয়ে তোলাই ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। মহারাষ্ট্র আইন পরিষদেরও সদস্য ছিলেন তিনি। 2001 খ্রিস্টাব্দের 9 এপ্রিল তাঁর জীবন অবসান হয়। অনুবাদক পরিচিতি: সুনন্দন চক্রবর্তী একজন বিশিষ্ট বাঙালি লেখক, অনুবাদক ও শিক্ষাবিদ। 1957 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং আচার্য গিরিশচন্দ্র বসু কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি এই পদ থেকে অবসর গ্রহণ করেছেন। সুনন্দন চক্রবর্তী মূলত ভ্রমণ কাহিনী ও অনুবাদের জন্য পরিচিত। তাঁর লেখা বাঙাল চক্কর বইটি ভ্রমণ সাহিত্যে উল্লেখযোগ্য। এই বইয়ে তিনি বিভিন্ন দেশে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেছেন। বইটির সূচিপত্র আকর্ষণীয়, যেখানে বাঙালের প্রথম বিদেশ সফর, কেনিয়া দর্শন, মিশর, কাঞ্চনজঙ্ঘা, তানজানিয়া, মাসাই মারা প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার অনুবাদ কর্মের মধ্যে উল্লেখযোগ্য হল পোর্টরাজ। এটি শঙ্কররাও খারাটের একটি রচনা, যা সুনন্দন চক্রবর্তী বাংলায় অনুবাদ করেছেন। এই অনুবাদটি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। সুনন্দন চক্রবর্তীর অন্যান্য রচনাও পাঠক মহলে সমাদৃত হয়েছে। তার বইগুলি বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। তার লেখায় সমাজের বিভিন্ন বিষয়, বিশেষ করে দেশভাগের পর উদ্বাস্তু কলোনির জীবন ও মেয়েদের সম্পর্কে আলোচনা পাওয়া যায়। রিফিউজি কলোনির কমিউনিস্ট মেয়েরা শীর্ষক একটি প্রবন্ধে তিনি বিজয়গড়ের শিশুর দেশ স্কুল এবং সেখানে শিক্ষাদানের পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। সুনন্দন চক্রবর্তীর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, যা পাঠকদের নতুন দৃষ্টিকোণ প্রদান করে। চরিত্রলিপি: কেন্দ্রীয় চরিত্র পোর্টরাজ দামা পোর্টরাজের অসুস্থতা, মায়ের দয়া। দামার স্ত্রী দুর্পথ, তৈদীর্ঘ বৈষ্ণর পত। দামার আরাধ্যা দেবী মারি আই, ময়াকার বৈষ্ণরয় দীর্ঘই হাইফেন আ রস্যই। দামার বড় ছেলের নাম আনন্দ। বিষয় সংক্ষেপ: দামা ছিল গ্রামের পোর্টরাজ। সে অসুস্থ হওয়ায় তার বাড়ির আবহাওয়া ভারী হয়ে গিয়েছিল। সে সময় গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই অসুখ হানা দিয়েছিল এবং সকলেই মনে করেছিল যে মারি আই দেবীর কোপের কারণে এই বিপর্যয় ঘটেছে। দামা স্ত্রী দুরপথ দেবীর যথাযথ সেবা করার পরেও দামা অসুস্থ হওয়ায় সে আক্ষেপ করতে থাকে। স্বামীর জীবন বাঁচানোর জন্য দেবীর কাছে সে প্রার্থনা করে। এদিকে মায়ের দয়ার কবলে পড়ে গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আবার পড়ছি। এদিকে মায়ের দয়া উদ্ধৃতির মধ্যে, মায়ের দয়ার কবলে পড়ে গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। এরকম পরিস্থিতিতে মোড়ল তার লোকজনদের সঙ্গে নিয়ে দামার বাড়িতে আসে। তার অসুস্থতার কথা শুনে বিস্মিত হয়, কিন্তু এ বিষয়ে সকলেই নিশ্চিত হয় যে দেবীর কোপ যখন শুরু হয়েছে তাতে যে কেউ আক্রান্ত হতে পারে। সমস্যা থেকে মুক্তির জন্যই মোড়ল আর একবার দেবীর যাত্রা করার প্রয়োজনীয়তার কথা বলে। কিন্তু দেবীর সেবায়িত দামা
পোর্টরাজ না থাকলে যাত্রা করা সম্ভব নয়। এদিকে মোড়ল দৃঢ় প্রতিজ্ঞ যে মারি আইকে গ্রামের সীমানায় নিয়ে যেতেই হবে। এই সমস্যার সমাধানের জন্যই দামার বড় ছেলে আনন্দকে পোর্টরাজের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। দ্রুপদ ছেলের পোর্টরাজ হওয়ার বিষয়টা সহজভাবে মেনে নিতে পারে না, তার কারণ এভাবে পোর্টরাজ হওয়া যায় না বলে সে মনে করে। অন্যদিকে দ্রুপদের ছেলে আনন্দ এই প্রস্তাব মানতে পারে না, কারণ সে হাই স্কুলে পড়াশোনা করে। এখনই দেবীর জন্য নিজেকে নিয়োজিত করতে সে রাজি ছিল না। কিন্তু মোড়ল ও তার সঙ্গীরা স্থির সিদ্ধান্তে পৌঁছেছিল যে আনন্দ রাজি না হলে গোটা গ্রাম মারি আইয়ের কোপে পড়বে। পড়াশোনা বনাম ধর্মচর্চার দ্বন্দ্বে দীর্ণ হয় দ্রুপদ এবং আনন্দ দুজনেই। আনন্দকে পোর্টরাজ করার জন্য মোড়লের তরফ থেকে দ্রুপদকে চাপ দেওয়া হয়। মোড়লরা চলে যাওয়ার পরে আনন্দ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর গভীর রাত্রে সে ফিরে আসে। সকালে স্নান করে অসুস্থ বাবার পাশে এসে বসে। তখনই আলোচনা শুনতে পায় যে দেবী মারি আই গ্রামের ধারে চলে গিয়েছেন। সমস্ত গ্রাম খুশি হয়, কারণ তারা নিশ্চিত বিশ্বাস করতে থাকে যে দেবীর কোপ এবার কেটে যাবে। গ্রামবাসীরা মারি আইয়ের সঙ্গে দামার জয়ধ্বনি করতে থাকে। তাদের মতে দামা অত্যন্ত পুণ্যবান বলেই এটা সম্ভব হয়েছে। দামার বাড়ির সামনে দিয়ে মিছিল আসতে থাকে এবং অসুস্থ দামা ওই চিৎকার শুনে শরীরের শক্তি ফিরে পায়। তাকে মালা পরিয়ে মিছিলকারীরা জয়ধ্বনি দেয়। মিছিল চলে গেলে আনন্দ তার মায়ের কাছে আসে এবং বলে যে সেই মারি আইকে গ্রামের ধারে রেখে এসেছে। দ্রুপদ চমকে ওঠে এবং সে কথা কাউকে বলতে নিষেধ করে। নজর কাড়া কথা। এখনো প্রাণটুকু আছে খালি বাবা দ্রুপদ। এই বাচ্চারা মার বেজম্মাকে, পোর্টরাজকে ডাকে রে দ্রুপদ। মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি তো? বঞ্চলা। দামা হলো গিয়ে মায়ের পোর্টরাজ, বঞ্চলা। তোমার দোরে রক্তের ছড়া দিই দ্রুপদ। পৃষ্ঠা ৭৫। ৩ দিন হয়ে গেল পোর্টরাজ রোঁদে, বৈষ্ণ রয় চন্দ্রবিন্দু ওকার দয়কার, রোঁদে বেরোয় না, বঞ্চলা। ঠিক, কিন্তু মরদটা আমার পরে আছে যে দ্রুপদ। দ্রুপদ, আমাদের আর একবার যাত্রা করতেই হবে মোড়ল। ও রাজি না হলে গোটা গাঁই মায়ের কোপে পড়বে, মোড়লের সঙ্গী। মারি আই কি জয়, দামা পোর্টরাজ কি জয়, জনৈক নারী পুরুষের কণ্ঠ। মা, মারি আইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। আনন্দ। বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না দ্রুপদ। রসতাত্ত্বিক বিচার। পোর্টরাজ গল্পে আপাতভাবে মানুষের দৈব বিশ্বাস কিভাবে সমাজে ব্যাপ্ত হয়ে আছে তার ছবিকে তুলে ধরেছেন গল্পকার। পোর্টরাজের কিংবা গ্রামের মানুষের অসুস্থতার জন্য দেবী মারি আইয়ের কোপকে একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেবীকে গ্রামের বাইরে রেখে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছে মোড়ল। একমাত্র পোর্টরাজই সে কাজ করার অধিকারী, কিন্তু দামা পোর্টরাজ অসুস্থ, তাই গ্রামের মানুষদের রক্ষা করার জন্য হাই স্কুলে পড়া দামার ছেলে আনন্দকে পোর্টরাজের দায়িত্ব নিতে বলা হয়। আর এখান থেকেই কাহিনীতে দ্বন্দ্ব এক অন্য মাত্রা পায়। আনন্দ তার অল্প বয়সে দেবীর দায়িত্ব নিতে রাজি হয় না, কারণ পড়াশোনা করা ছিল তার স্বপ্ন। দ্রুপদ ছেলেকে সে দায়িত্ব দিতে চায় না। অন্যদিকে থাকে মোড়ল এবং তার সঙ্গীদের চাহিদা। এক সময় তা হুমকির পর্যায়ে চলে যায়। সংকট থেকে মুক্তির জন্যই আনন্দ রাতের অন্ধকারে দেবীর মূর্তিকে গ্রামের ধারে রেখে আসে। পরদিন সংস্কারবশত অন্ধবিশ্বাসে গ্রামের মানুষ মনে করে দেবী নিজেই গ্রামের ধারে চলে গিয়েছেন।
দেবীর প্রকোপ থেকে মুক্তির আশায় গ্রামবাসীরা উল্লসিত হয়ে ওঠে। মিছিল বেরোয়। এই ঘটনার কৃতিত্ব দিয়ে পুণ্যবান দামার নামে জয়ধ্বনি করা হয়। যে কাহিনীর আড়ালে চাপা পড়ে থাকে এক অল্প বয়স্ক কিশোরের ধর্মের সংস্কারের বাইরে গিয়ে পড়াশোনা শেখার অদম্য আকুতি। শেষ পর্যন্ত জ্ঞানের তৃষ্ণায় সংস্কারের অন্ধত্বকে কৌশলগতভাবে হারিয়ে দেয়। নামকরণ। পোটরাজ গল্পের নামকরণে দ্বিস্তরীয় দয়বফলা হর্ষই দন্তের শয়তয় বয়সনরয় দীর্ঘই অন্তস্থ দ্বিস্তরীয় তাৎপর্য লক্ষ্য করা যায়। প্রথমত, পোটরাজ বলতে এক পেশাগত চরিত্রকে বোঝায়। এখানে কাহিনীর কেন্দ্রে অনেকটা জুড়ে আছে দামা পোটরাজ। তার অসুস্থতা, দামা স্ত্রী দূরপথের দুশ্চিন্তা, গ্রামের লোকের সহানুভূতি ইত্যাদি দিয়ে কাহিনীর শুরু, আর কাহিনীর শেষ দামার জয়ধ্বনিতে। সকলের অজান্তে দামার ছেলে আনন্দ রাতের অন্ধকারে দেবী মারি আইয়ের মূর্তিকে গ্রামের পাশে রেখে আসে, যা মোড়লসহ গ্রামের লোকের ইচ্ছা ছিল। কারণ দেবীর কোপেই গ্রামে ঘরে ঘরে অসুস্থতা বলে তারা মনে করেছিল দেবী স্বেচ্ছায় গ্রাম ত্যাগ করেছেন এবং তা সম্ভব হয়েছে দামার ভক্তি ও পুণ্যের কারণে। তাই কাহিনীর শেষ পর্বে তারা সমবেতভাবে দামার নামে জয়ধ্বনি দিতে থাকে। কিন্তু দামা পোটরাজের আড়ালে থাকে আর এক কাহিনী, তা পোটরাজ না হওয়ার কাহিনী, যা গল্পকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যায়। সে কাহিনী দামার ছেলে আনন্দর, যাকে দামার অসুস্থতার কালে মোড়ল পোটরাজের দায়িত্ব নিতে বলেছিল যাত্রা উদ্ধৃতির মধ্যে পরিচালনা করার জন্য। কিন্তু আনন্দ পড়াশোনা ছেড়ে পোটরাজ হতে রাজি হয়নি। তাই অন্ধকারে সকলের অজান্তে দেবীর যাত্রা ঘটিয়ে সে নিজের এবং গ্রামের সমস্যার সমাধান করে। একদিকে গ্রামের লোকদের মনে এবং চেতনায় পোটরাজের প্রতিষ্ঠা, অন্যদিকে আনন্দের দ্বারা সেই সংস্কারের স্বরূপ উন্মোচন করে দেওয়া। এই দ্বিমুখী তাৎপর্যে পোটরাজ শব্দটি কাহিনীর চালিকা শক্তি হয়ে উঠেছে। তাই গল্পের নামকরণ পোটরাজ অত্যন্ত যথাযথ ও সার্থক। জানার আকাশ। দামা পোটরাজ রোদে না বেরোনোর দিন সংখ্যা ৩। দামার পোটরাজ নামকরণের কারণ, দামার বাবা মা দামাকে মারি আই মায়ের কাছে মানত করে পেয়েছিলেন। দূরপথ এর মারি আই মায়ের প্রতি ভক্তিপূর্ণ নিবেদন। ১. প্রতি মঙ্গল ও শুক্রবার দেবীর নামে উপোস। ২. দুধে দইয়ে দেবীকে স্নান করানো। ৩. দেবীকে সবুজ শাড়ি পরানো। ৪. দেবীর কাছে কুঁকড়ো বলিদান। ৫. দেবীর দরজায় রক্তের ছড়া প্রদান। ৬. দেবীর কপালে হলুদ ও কুমকুম প্রদান। ৭. মায়ের সামনে ভোগ ও নারকেল প্রদান। ৮. প্রতি অমাবস্যায় স্নান সেরে ভেজা শাড়িতে গড়ানো। স্বামী দামার আরোগ্য কামনায় দূরপথের প্রার্থনা। মারিয়াই মন্দিরের দিকে প্রণাম। মারিয়াই দেবীর যাত্রায় যোগদান। গ্রামের মোড়ল। দামার খোঁজে আসা মারি আই দেবীর যাত্রার জন্য ইচ্ছা প্রকাশ। সারা গ্রামকে মায়ের রোষানল থেকে মুক্ত করতে দৈব বিশ্বাসের ওপর ভর। দামাপুত্রকে পোটরাজ বানাতে নির্দেশ দান। দামার বড় ছেলে কল্যাণ। মারি আই দেবীর পোটরাজ হতে অস্বীকার, পড়াশোনার প্রতি আগ্রহী। সবার অলক্ষ্যে দেবীকে গ্রাম সীমানায় স্থানান্তরের কৌশলধারী, জ্ঞানের তৃষ্ণার কাছে সংস্কারের অন্ধত্বকে হার মানতে সফল চরিত্র। দামার আরোগ্য। দেবীর নিজে নিজে যাত্রার ঘটনা শ্রবণ, সুস্থতার লক্ষণ প্রকাশ, গ্রামবাসীদের দামা পোটরাজ কি জয় ধ্বনি শুনে শরীরে শক্তি ফিরে আসা। পড়াশোনার সমর্থনে দূরপথ। আনন্দর মুখে সবার অলক্ষ্যে দেবীকে গ্রাম সীমানায় স্থানান্তরের কৌশল শুনে প্রতিক্রিয়া, বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না। দৈব বিশ্বাসের শিকলে বাঁধা থাকলেও
দ্রুপদ যে আনন্দ জ্ঞান গ্রহণের পূর্ণ সমর্থক, আনন্দর জ্ঞান গ্রহণের পূর্ণ সমর্থক, এহেন বক্তব্য আসলে তারই প্রমাণ। না চেনা ক্যানভাস। শঙ্কররাও খারাটের প্রথম প্রকাশিত গল্প সাতুচি পাদিক জামিন বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এই সাফল্যে উৎসাহিত হয়ে তিনি লেখেন একটি উপন্যাস, নাম মানুসাইচি হক। এরপর এক এক করে প্রকাশিত হতে থাকে আজ ইথেন তো উদ্দা তিথান, আদ গাঁওচে পানি, পাঁচা তিন পোল গুরুজি, মধ্যম নাভ, হাত ভাট্টি ইত্যাদি। পৃষ্ঠা ৭৬। ১৯৮৩-তে প্রকাশিত হয় তাঁর আত্মজৈবনিক উপন্যাস তরল অন্তরাল। এসবের বাইরে একটি ঐতিহাসিক তথ্য নির্ভর গ্রন্থ রচনা করেন তিনি, নাম মহারাষ্ট্রতিল মহারাঞ্চা ইতিহাস, অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠাদের ইতিহাস। তরল অন্তরালের শুরুতেই পাঠকদের উদ্দেশ্যে সতর্কবার্তা লিখেছেন শঙ্কররাও খারাট। অস্পৃশ্য মাহার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার লেখায় কোথাও রাগের স্ফুলিঙ্গ নেই। শঙ্কররাও লিখেছেন উদ্ধৃতি শুরু, তরল অন্তরাল আমার আত্মজীবনী, বস্তুতপক্ষে এটি আমার জীবনের কাহিনী দাঁড়ি, কিন্তু তার পাশাপাশি এটা এক অচ্ছুতের গল্প দাঁড়ি, এটা আমার সম্প্রদায়ের গল্পও বটে দাঁড়ি, এটা একজন ব্যক্তির একটা গ্রামের এবং একটা সম্প্রদায়ের মানসিক সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে যে পরিবর্তনগুলি ঘটেছে এবং ঘটছে সেসবের কাহিনীও বটে দাঁড়ি ড্যাশ। এখন এখানে ভোর, কিন্তু সূর্য কখন উঠবে এখনো তো সেটাকে দেখা যাচ্ছে না দাঁড়ি। একজন ব্যক্তিকে যে ভয়ানক লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হয় সেটাতেই রয়েছে সেই প্রশ্নের উত্তর দাঁড়ি, কিন্তু এখানে উদ্ধৃতি চিহ্ন শেষ দেখানো হয়নি। চুম্বক। প্রথমে লেখা পোর্টরাজের অসুস্থতা এবং গ্রামের প্রতিটি বাড়িতে অসুখের বিস্তার। ডান দিকে তীরচিহ্ন মারি আইয়ের কোপের কথা আলোচনা। ডান দিকে তীরচিহ্ন পোর্টরাজ দামার স্ত্রী দ্রুপদের উৎকণ্ঠা। তীরচিহ্ন নিচে নামল মোড়ল ও তার সঙ্গীদের আগমন এবং দামার অসুস্থতার কথা শুনে বিস্ময় প্রকাশ। তীরচিহ্ন বাঁ দিকে ঘুরল গ্রামের মানুষদের অসুস্থতায় মোড়লের উদ্বেগ। তীরচিহ্ন আরও বাঁ দিকে দেবীর যাত্রার প্রয়োজনীয়তা উপলব্ধি। তীরচিহ্ন বাঁ দিকে দামা পোর্টরাজ অসুস্থ থাকায় তার বড় ছেলে আনন্দকে পোর্টরাজ হওয়ার প্রস্তাব। তীরচিহ্ন নিচের লাইনে নামল, ডান দিকে ঘুরল দামার স্ত্রী দ্রুপদ এবং ছেলে আনন্দর দ্বিধা। তীরচিহ্ন ডান দিকে যাচ্ছে আনন্দের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা। পরের তীরচিহ্ন ডান দিকে মোড়লের তরফ থেকে হুমকি। পরের তীরচিহ্ন ডান দিকে সমস্যা মুক্তি ঘটাতে রাতের অন্ধকারে আনন্দের গ্রামের ধারে দেবী মূর্তি রেখে আসা। নিচে নামছে তীরচিহ্ন দেবীর প্রস্থানে গ্রামের মানুষদের নিশ্চিত হওয়া এবং উল্লাস। তীরচিহ্ন বাঁ দিকে ঘুরছে শুধু মারি আই নয়, দামা পোর্টরাজকে নিয়েও তাদের উল্লাস। তীরচিহ্ন বাঁ দিকে যাচ্ছে অসুস্থ দামা শরীরে শক্তি ফিরে আসা। শেষ তীরচিহ্ন বাঁ দিকে মা দ্রুপদের কাছে আনন্দের সত্য প্রকাশ। শব্দার্থ ও টিকা। পোর্টরাজ লোকায়ত উপাসক সম্প্রদায়। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দমন ইত্যাদি স্থানে এদের উপস্থিতি। মাং ময়াকার উঙ বা মাতঙ্গ সম্প্রদায়ের একটি শাখা এই পোর্টরাজ। ঝি মেয়ে, দৌড়ে দরজায়, বেজম্মা যা জন্মের ঠিক নেই, সাপমন্যি অভিশাপ,
গুমট ভ্যাপসা গরম, গোর কবর, কুত্তা কুকুর, মারি আই দক্ষিণ ভারতের একজন লোকায়ত দেবী। বিশ্বাস করা হয় যে তাঁর ক্রোধ মহামারী ডেকে আনে। অঞ্চলভেদে তিনি মারিয়াম্মা, রেণুকা, একোভিমা, একোভিরা, ইয়েলাম্মা ইত্যাদি নামেও পরিচিত। নিদয়া, নির্দয়া, নিষ্ঠুর। হেলা, লেখা হবে হেলা, তাচ্ছিল্য। তুষ্ট, খুশি, তৃপ্ত। স্বামী, স্বামী। মানত, মনোবাঞ্ছা পূরণের জন্য দেবতাকে কিছু নিবেদনের সংকল্প। নিত্যি, নিত্য, প্রতিদিন। রোষে, রাগে। ইস্তক, পর্যন্ত। উপূর্গ, হর্ষ পয়হর্ষ গয়রেফ, উপোস, উপবাস। যাত্রা, এখানে দেবতার গমনকেন্দ্রিক উৎসব। কুমকুম, এক ধরনের প্রসাধনী। সুমুখে, সামনে। কুঁকড়ো, কুঁকড়ো মোড়ক। পিদিম, প্রদীপ। লীলে, লীলা, মহিমা। আরতি, প্রার্থনা। চক্কর, চক্রাকারে ঘোরা। পলক, চোখের পাতা ফেলতে যে সময় লাগে। মোড়ল, গ্রামের প্রধান। চেলা বা চেলা, শিষ্য। ফিসানি, চুপি চুপি কথা বলা। গ্রাম মণ্ডল, গ্রামের মোড়ল। পৃষ্ঠা ৭৭। রোঁধ, টহল বা পরিক্রমা। কোপ, ক্রোধ। মায়ের দয়া, বসন্ত রোগ। সাঁঝ, সন্ধ্যা। সেবায়িত, পূজারী। মরদ, পুরুষ। শলা, পরামর্শ। সবজান্তা, সব কিছু জানে এমন ভাব। এক রোখা, জেদি। পেত্যয়, প্রত্যয়, বিশ্বাস। নিঃসৃত, নির্গত বা বেরিয়ে আসা। ঠিকরে, বিচ্ছুরিত হওয়া বা ছড়িয়ে পড়া। তাৎপর্য ব্যাখ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় ... ডাকে রে। স্বামী দামা পোটরাজের অসুস্থতায় তার স্ত্রী দূরপদ যখন উদ্বিগ্ন, গ্রামের লোকেরা তাকে বোঝাতে চেষ্টা করে। তারা বলে যে প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায় পড়ে আছে, অর্থাৎ অসুখ ঘরে ঘরে। ঈশ্বরের ইচ্ছাতেই হয়তো এরকম মহামারী, তাই তার দিকেই তাকিয়ে থাকতে হবে। এই সময় একটা কাক বাড়ির সামনের গাছে চিৎকার করে ওঠে, যা অমঙ্গলের প্রতীক। তাই দূরপথ সেটিকে মেরে তাড়ানোর জন্য বলে। তার মনে হয় যে সাক্ষাৎ মৃত্যু যেন কাকের ছদ্মবেশে এসে পোটরাজকে ডাকছে। সবসময় ... শাকমন্নি করছে। নিম গাছে চিৎকার করতে থাকা কাকটিকে দূরপথ অমঙ্গলের প্রতীক বলে মনে করে। তাই সে কাকটিকে মেরে তাড়াতে বলে। দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। কাকটা উড়ে পালায়, কিন্তু দূরপথ তার ক্ষোভ প্রকাশ করতে থাকে যে বেজন্মা, অর্থাৎ কাকটা সবসময় তাদের অভিশাপ দিচ্ছে। ছেড়ে দাও ... বলছে গো। দামার অসুস্থতা দূরপথকে সবসময় চিন্তিত এবং সংস্কারাচ্ছন্ন করে রাখে। তাই কাকের ডাককে যেমন সে অমঙ্গলের প্রতীক মনে করে, সেরকমই বাড়ির দরজায় কুকুরের টানা চিৎকারে সে বিরক্ত হয়। এই সময় দূরপথের পাশে বসা বউটি বলে যে কুকুরটি হয়তো ভবিষ্যতের কথা বলছে, অর্থাৎ গ্রামে যে বিপদ ঘটতে চলেছে তার ইঙ্গিত ওই চিৎকারে রয়েছে। এসব কথাই ... পড়লাম কেন? দামা পোটরাজ দেবী মারি আইয়ের ভক্ত হওয়া সত্ত্বেও অসুস্থ হয়ে পড়ায় দূরপথ বিলাপ করতে থাকে। প্রতি মঙ্গল এবং শুক্রবারে সে মারি আইয়ের নামে উপোস করে। বছর বছর তার যাত্রা করে। দেবীকে দুধে দইয়ে স্নান করায়, সবুজ শাড়ি পরায়, কপালে হলুদ কুমকুম দেয়, তাকে ভোগ দেয়। প্রতি আষাঢ়ে অমাবস্যায় স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। এসব সত্ত্বেও দামার অসুস্থ হওয়া দূরপথের কাছে অবিশ্বাস্য লাগে।
তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। দামা গ্রামের পোটরাজ, তাই যখন গ্রামশুদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ছে তখন তার দরজাতে সমস্ত মানুষকে দেবী মারিয়াইয়ের অনুগ্রহ পাওয়ার জন্য আসতে হবে। গ্রামের মেয়েরা তাদের বিশ্বাস থেকেই একথা বলছিল। কিন্তু দেবীর চক্কর ... তার ঠিক নেই। দেবী মারিয়াইয়ের উপাসক হওয়ার সত্ত্বেও দামা অসুস্থ হয়ে পড়ায় মোড়ল বিস্ময় প্রকাশ করে। তখন মোড়লের সঙ্গে থাকা লোকদের মধ্যে কেউ একজন বলে যে গ্রামে যখন দেবীর কুদৃষ্টি পড়েছে তখন কে কখন তার কোপে পড়বে সে কথা বলা সম্ভব নয়। বাকিটা জীবন দেবীকে ইচ্ছে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। গ্রামের মোড়ল চেয়েছিল যে গ্রামে দুঃসময়ে দামা পোটরাজের বড় ছেলে আনন্দই পোটরাজের দায়িত্ব নিক এবং দেবীর যাত্রা সম্পন্ন করে গ্রামকে ভয়মুক্ত করুক। কিন্তু আনন্দ পড়াশোনা করতেই বেশি আগ্রহী। পোটরাজ সে হতে চায় না, কিন্তু সকলে যেভাবে তাকে পোটরাজ করতে চাইছে তাতে তার লেখাপড়ার সম্ভাবনা ব্যাহত হবে এবং সমস্ত জীবন এই পুজো অর্চনার মধ্যে কাটাতে সে তার তীব্র অনাগ্রহ প্রকাশ করে। দেবতা তো ... ওনারই হাতে। দেবী মারিয়ায় গ্রামের ধারে চলে যাওয়ায় গ্রামের লোকেরা নিশ্চিন্ত হয় এবং নিজেদের আনন্দ প্রকাশ করে, কারণ তারা এর প্রেক্ষাপটে যে অন্য কারোর ভূমিকা থাকতে পারে তা ভাবতে পারে না। দেবীর প্রতি অন্ধ বিশ্বাস থেকেই তারা মন্তব্য করে যে দেবতাকে কোনো এক জায়গায় আটকে রাখা সম্ভব নয়, গোটা পৃথিবী তারই হাতে। গাঁয়ের লোকের বিশেষ ... কেটে যাবে। দেবী মারিয়াইকে গ্রামের পাশে অবস্থান করতে দেখে গ্রামের লোকেরা নিশ্চিন্ত হয় যে দেবীর কুপ্রভাব এবার কেটে যাবে এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আকাশের দিকে ... হাত জোড় করলে। দেবী মারিয়াই গ্রামের পাশে চলে যাওয়ায় যেমন গ্রামের লোকেরা নিশ্চিন্ত হলো, তেমনি এর কৃতিত্ব তারা দামা পোটরাজ এবং তার ভক্তিকেই দিল। সকলের মুখে দামার প্রশংসা শুনে দূরপদ খুশি হয় এবং দামা পোটরাজকে এই সময় উঠে বসতে ও জল চাইতে দেখা যায়। দূরপদ আরও খুশি হয়। সে ভগবানকে ধন্যবাদ জানায়। আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে সে সেই কৃতজ্ঞতা প্রকাশ করে। আনন্দর কথা শুনে দূরপথের মাথা নেমে আসে। আনন্দ তার কাজের মধ্য দিয়ে যেভাবে নিজের পড়াশোনার লক্ষ্যে অবিচল থেকেছে এবং বিঘ্ন দূরে সরিয়েছে, মারিয়াইয়ের মূর্তি গ্রামের পাশে রেখে এসে সে সকলের বিশ্বাসের মর্যাদা দিয়েছে, সেই সমস্ত কথাবার্তা জানতে পেরে দূরপথ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং তার প্রতিক্রিয়ায় সেই মনোভাবেরই প্রকাশ ঘটে। পৃষ্ঠা ৭৮। পড়া চলছে পরের ফাইলে।